আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরো একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ১ নম্বর সৃজনশীল প্রশ্নটি। খেয়াল করে দেখো, আমাদের রেওয়ামিল আমাদের জন্য বরাবরই খুব সহজ একটা অঙ্ক। আমরা রেওয়ামিলের যদি তুলনামূলক বেসিকগুলো একটু বুঝি তাহলে কিন্তু আসলে রেওয়ামিল আসলে আর মানে অন্য কারো করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না, আমরা নিজেরাই করে ফেলতে পারি, তাই না? তা আমরা একটু প্রথম প্রশ্নটা পড়বো। বলা আছে শিহাব অ্যান্ড ব্রাদার্সের ২০২৫ সালের ডিসেম্বর মাসের উদ্ধৃত্যগুলো ছিল নিম্নরূপ। আচ্ছা, উদ্ধৃত্যগুলো কি কি ছিল? মূলধন দেওয়া ছিল, হাতে নগদ ১/১/২০২৫, তারিখগুলো খুবই সূক্ষ্ম বিষয়, এটা একটু খেয়াল রাখা লাগবে। তারপর হচ্ছে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, উত্তোলন, ক্রয় বিক্রয়, বিনিয়োগের সুদ, সমাপনী মজুত পণ্য, বীমা, সেলামি, আমদানি শুল্ক, কমিশন প্রাপ্তি, বিনিয়োগ, ব্যাংক জমার সুদ, আসবাবপত্র, বিজ্ঞাপন, প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী ব্যাংক জমা। এগুলো আমার উদ্দীপকে দেওয়া ছিল। ক নাম্বার প্রশ্নে আমাকে কি বলেছে? বলেছে যে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রেওয়ামিলে যে যে দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না এমন দফাগুলো হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা। এই দুইটা আমার কখনোই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। সাধারণভাবে সমাপনী মজুত পণ্য, এটাও আমার রেওয়ামিলে কখনোই অন্তর্ভুক্ত হয় না। তবে আমার প্রশ্নে যদি সমন্বিত ক্রয় এই নামে কোনো হিসাব দেওয়া থাকে তাহলে আসলে সমাপনী মজুত পণ্যটা তখন অন্তর্ভুক্ত হয়, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্যটা অন্তর্ভুক্ত হয় না। তার মানে সমাপনী মজুত পণ্য এবং প্রারম্ভিক মজুত পণ্য দুইটার মধ্যে একটু ঝামেলা হচ্ছে, যদি প্রশ্নে সমন্বিত ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্যটা আসবে। যদি প্রশ্নে সমন্বিত ক্রয় দেওয়া না থাকে তাহলে সমাপনী মজুত পণ্য আসবে না, প্রারম্ভিক মজুত পণ্য আসবে। এতটুকু একটু মনে রাখলেই হবে। তাহলে হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত এটা কখনোই আসে না, কোনো কন্ডিশনেই এটা আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, বা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এটা না। তাহলে সবার প্রথমেই এই যে দেখো, হাতে নগদ ১/১/২০২৫, ১/১ মানে বছরের শুরুর দিনকে বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা বছরের শুরুর দিনের হিসাব, এটা আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। ওকে। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, উত্তোলন, ক্রয় বিক্রয়, বিনিয়োগের সুদ, সমাপনী মজুত পণ্য আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তার কারণ আমার এই প্রশ্নে সমন্বিত ক্রয় এই নামে কোনো হিসাব দেওয়া নাই। আমার এই প্রশ্নে সমন্বিত ক্রয় এই নামে কোনো হিসাব দেওয়া নাই। এই কারণে সমাপনী মজুত পণ্য আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, প্রারম্ভিক মজুত পণ্যটা অন্তর্ভুক্ত হবে। আমার কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাইলে আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না কত কত? এই যে ১৫,০০০ টাকা আর হচ্ছে ১২,০০০ টাকা। ১৫ আর ১২ যোগ করলে কত হয়? ১৫ আর ১২,০০০ যোগ করলে ২, ৭, ২৭,০০০ টাকা। তাহলে ভাই ক নাম্বার প্রশ্নের উত্তর দাঁড়ায় কত? ক নাম্বার প্রশ্নের উত্তর দাঁড়ায় হচ্ছে ২৭,০০০ টাকা। এই যে দেখো ২৭,০০০ টাকা। রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ কত? ২৭,০০০ টাকা। ওকে। এরপর আমরা চলে যাব খ নম্বরে। খ নম্বরে বলছে উপযুক্ত খতিয়ানের উদ্ধৃত্ত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রেওয়ামিল তৈরি করো। একদম সিম্পল হিসাব। রেওয়ামিল তৈরি করার ক্ষেত্রে সম্পদ, ব্যয় এবং উত্তোলনকে ডেবিট করতে হবে। ভাইয়া একটু খেয়াল করে দেখো, রেওয়ামিল যখন প্রস্তুত করব তখন আমার কাজ হচ্ছে আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানের সম্পদ, আমার প্রতিষ্ঠানের ব্যয় এবং আমার প্রতিষ্ঠানের উত্তোলন এই হিসাবগুলোকে আমরা সবাই মিলে ডেবিট করে দিব। এই হিসাবগুলোকে আমরা সবাই মিলে কি করে দিব? ডেবিট করে দিব। সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই তিনটা হিসাবকে আমি ডেবিট করে দিব। এরপরে হচ্ছে আমাদের আয়, দায় এবং মূলধন এই হিসাবগুলোকে আমরা ক্রেডিট করে দিব। জাস্ট এই দুইটা লাইন তুমি যদি মাথায় রাখতে পারো, তোমার রেওয়ামিলের 80% করা হয়ে যাবে। সম্পদ, ব্যয় এবং উত্তোলনকে ডেবিট করতে হবে, আয়, দায়
এবং মূলধনকে ক্রেডিট করে দিতে হবে। বোঝা গেছে ভাইয়া কথাটা? আচ্ছা, এখন তাইলে আমরা আসি মূলধন। আয় দায় মূলধনকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে এখানে মূলধন হিসাব ক্রেডিট। হাতে নগদ 1/1/2025 আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। প্রাপ্য হিসাব, প্রাপ্য ইটসেলফ সম্পত্তিবাচক হিসাব। প্রাপ্য কথা যেইখানেই থাকবে ওইটা একটা সম্পদ। তাহলে প্রাপ্য হিসাব এটা একটা সম্পদ, এটা দেনাদারেরই আরেকটা নাম। এখানে দেনাদার ছিল গত বছরের বইতে, এখন হচ্ছে প্রাপ্য হিসাব লেখা। তো দেনাদার আর প্রাপ্য হিসাব একই কথা। তাহলে প্রাপ্য হিসাব একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করে দিতে হবে। প্রদেয়, এই কথাটা একটা দায়বাচক শব্দ। প্রদেয় এই কথাটা একটা দায়বাচক শব্দ। কি বাচক শব্দ? দায়বাচক শব্দ, তাই না? তাহলে এটা একটা দায়। আয় দায় মূলধনকে কি করতে হবে? ক্রেডিট করে দিতে হবে। তাহলে ক্রেডিট করে দিব। উত্তোলন, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করে দিতে হবে, এটাকে আমরা ডেবিট করে দিব। ক্রয় একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, আমরা এটাকে ডেবিট করে দিব। বিক্রয় এটা একটা আয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, আমরা এটাকে ক্রেডিট করে দিব। তাহলে দেখো তো সব কিন্তু সহজই হচ্ছে, কিন্তু ঝামেলা হয়ে যাবে যখন তুমি এইটা বুঝবা না যে বিক্রয় এটা একটা আয়, তুমি এটা যখন বুঝবা না যে ক্রয় এটা একটা ব্যয়, বিনিয়োগের সুদ এটা একটা আয়। এই হিসাবগুলো যখন তুমি না চিনবা তখন আসলে তোমার রেওয়া মিলটা কঠিন মনে হবে। এই জন্য হিসাবগুলো চিনতে হবে। এটা চেনার জন্য আমাদের হিসাব বিজ্ঞান, এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের একদম শুরুতে হিসাব বিজ্ঞানের বিভিন্ন উপাদান সমূহের একটা তালিকা দেওয়া আছে, ওই তালিকাটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, যাই হোক, বিনিয়োগের সুদ একটা আয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করে দিতে হবে, আমরা ক্রেডিট করে দিব। সমাপনী মজুত পণ্য আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুত পণ্য আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, অন্তর্ভুক্ত আমি করব না। বিমা সেলামি এটা একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে আমি ডেবিট করে দিব। আমদানি শুল্ক এটাও আমার জন্য একটা ব্যয়, আর সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, আমদানি শুল্ককে আমি ডেবিট করে দিব। কমিশন প্রাপ্তি, খেয়াল করে দেখো, প্রাপ্তি বা প্রাপ্ত কথা বলা আছে মানে এটা আমার জন্য একটা আয়। প্রাপ্তি বা প্রাপ্ত, খেয়াল করো, প্রাপ্তি বা প্রাপ্ত কথা বলা আছে মানে এটা আমার জন্য একটা আয়। কি ভাইয়া? এটা আমার জন্য একটা আয়। তাহলে আয় হলে কি করতে হবে? আয় দায় মূলধনকে ক্রেডিট করে দিতে হবে, তাহলে এটাকে আমি ক্রেডিট করে দিব। বিনিয়োগ এটা একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে। তো বিনিয়োগকে আমরা ডেবিট করে দিব। ব্যাংকে জমার সুদ এটা একটা আয়, আয় দায় মূলধনকে আমরা ক্রেডিট করি, এই কারণে আমরা ব্যাংক জমার সুদকেও কি করে দিব? ক্রেডিট করে দিব। আসবাবপত্র এটা একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, তাহলে আমরা আসবাবপত্র হিসাবকেও ডেবিট করে দিব। বিজ্ঞাপন এটা একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলন হিসাবকে ডেবিট করতে হয়, এজন্য আমরা বিজ্ঞাপন হিসাবকেও কোন পাশে লিখব? ডেবিট পাশে লিখব। প্রারম্ভিক মজুত পণ্য এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, ব্যয়ের তালিকার মধ্যে চলে যাবে এটা। সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, আমরা এটাকে ডেবিট করে দিব। সমাপনী ব্যাংক জমা একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, আমরা এটাকে ডেবিট করে দিব। একদম সোজা কথা হচ্ছে ভাইয়া, একদম সোজা কথা হচ্ছে, আমি যখনই রেওয়া মিলের চ্যাপ্টারে প্রবেশ করব, নিজেকে যখন রেওয়া মিলের অধ্যায় নিয়ে আসব, তখনই আমাকে এই জিনিসগুলো চিনতে হবে, কোনটা কোন জাতীয় হিসাব সেই সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। আমরা যদি এটা না চিনি যে আমার কোনটা কোন ধরনের হিসাব, তাহলে কিন্তু ভাই আমি রেওয়া মিল করে মজা পাবো না, রেওয়া মিল করতে পারবো না। এছাড়া কিন্তু রেওয়া মিল খুবই সহজ, খুবই মজা নিয়ে তুমি আসলে রেওয়া মিল করতে পারবা। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে ফাইন, তাহলে আমরা রেওয়া মিলটুকু পারলাম। এরপরের প্রশ্ন আমাকে বলছে, দুইটার আমি উত্তর দেখাই দিব, অসুবিধা নেই, অ্যান্সার তো নিচেই আছে, আমি অ্যান্সার দেখাই দিব তোমাদের সবাইকে। জাস্ট আমরা এখন একটু এমনি দেখি। গ নম্বরে বলছি, উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, তাই না? দেখো মুনাফা জাতীয় আমরা চতুর্থ অধ্যায়ে শিখে আসছি মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেনের কাহিনীগুলা। দেখো মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যে সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরের কম সময়ের জন্য থাকে, অর্থাৎ ওই লেনদেনটা একবার সংগঠিত হইলে 1 বছরের কম সময়ের মধ্যেই ওই লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতাটা নিঃশেষিত হয়ে যায়। এই ধরনের লেনদেনগুলোকে আমরা বলবো মুনাফা জাতীয় লেনদেন। এই ধরনের লেনদেনগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, তাই না? আচ্ছা, তাইলে আমাকে বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় বের করতে। দেখো মূলধন এটা একটা মুনাফা জাতীয় লেনদেন, হাতে নগদ এটা তো আসবেই না, প্রাপ্য হিসাব সম্পদ, প্রদেয় হিসাব দায়, উত্তোলন তো উত্তোলন, ক্রয়, এই ক্রয় হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। ক্রয় হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। বিক্রয় এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় আয়। দেখো আমি তো একটু আগে এটা শিখেই আসছি কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা সম্পদ, এটা শিখেই তো আমি রেওয়ামিলটা করছি। ভাইয়া রেওয়ামিলটা করার জন্য আমাকে কিন্তু এইটা জানতেই হয়েছে যে কোনটা আমার জন্য সম্পদ, কোনটা আমার জন্য আয়, কোনটা আমার জন্য ব্যয়, কোনটা আমার জন্য দায়, কোনটা আমার জন্য মূলধন, কোনটা আমার জন্য উত্তোলন। এটা জানছি পরেই তো আমি রেওয়ামিল করতে পারছি। তো ওই রেওয়ামিলের ধারণা থেকে, ওই রেওয়ামিলের চিন্তা থেকে জাস্ট তোমার আয় আর ব্যয় হিসাবগুলোকে আলাদা করে দাও। আয়বাচক হিসাবগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়, ব্যয়বাচক হিসাবগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমরা রেওয়ামিলে যে কাজগুলো করে আসছি ওই কাজের মধ্য থেকেই আয় আর ব্যয়টাকে আলাদা করব। আয়বাচক হিসাবগুলো মুনাফা জাতীয় আয়, ব্যয়বাচক হিসাবগুলো মুনাফা জাতীয় ব্যয়। কথা কি বুঝাইতে পারছি? তাইলে এখানে একটু খেয়াল করে দেখি, বিনিয়োগের সুদ এটা একটা মুনাফা জাতীয় আয়, এটা একটা মুনাফা জাতীয় আয়। সমাপনী মজুত পণ্য আসবে না। বীমা সালামি এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। তারপরে আমদানি শুল্ক এটাও একটা মুনাফা জাতীয় ব্যয়। কমিশন প্রাপ্তি এটা একটা মুনাফা জাতীয় আয়। তারপর হচ্ছে ব্যাংক জমার সুদ এটাও একটা মুনাফা জাতীয় আয়। আসবাবপত্র আসবে না, বিজ্ঞাপন একটা মুনাফা জাতীয় ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য এটাও কি আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমার কাজ হয়েছিল কোনটা? আমার কাজ হচ্ছে কোনটা কোন জাতীয়। মানে দেখো আমি বারবার বলতেছি রেওয়ামিল করছি মানে আমি চিনি কোনটা আমার জন্য সম্পদ। আমি রেওয়ামিল করছি তার মানে আমি জানি আমার জন্য কোনটা দায়, আমার জন্য কোনটা আয়, আমার জন্য কোনটা মূলধন, কোনটা উত্তোলন, এভরিথিং আমি জানি, তাই না? এর মধ্য থেকে মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের রেগুলার যে আয়গুলো আছে ওইটা আমার জন্য মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমার প্রতিষ্ঠানের রেগুলার যে ব্যয় আছে ওইটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। একদম সহজ হিসাব। আসো তোমাদেরকে উত্তরটা একটু দেখাই দেই। এই যে রেওয়ামিলে আমরা যেটা যেটা ডেবিট ক্রেডিট বলছিলাম, দেখো ওইটা ডেবিট ক্রেডিট পাশেই আছে। ছোট্ট একটা কাজ হচ্ছে রেওয়ামিলের দুইটা পাশের যোগফলটা মিলতে হবে। যদি না মিলে তাহলে অনিশ্চিত হিসাব দিয়ে আমরা মিলিয়ে দিব। আমাদের এখানে মিলে গেছে, তার মানে অনিশ্চিত হিসাব দরকার পড়ে নেই। এই জায়গায় দেখো ভাই আমরা মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে আসি। আমরা যা যা লিখছিলাম দেখো সব কিছু এই জায়গায় আছে, সব কিছু এই জায়গায় আছে। ছোট্ট একটা কাজ শুধু আমাকে করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমার প্রশ্নে ক্রয় আছে, যেহেতু আমার প্রশ্ন হচ্ছে তোমার ওটাকে কি বলে, আমার প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য আছে, আমি কষ্ট করে জাস্ট খালি সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিব, তাইলেই হবে। যা যা করছিলাম ওই জায়গায় রেওয়ামিল থেকে যা যা আইডেন্টিফাই করছি হুবহু তাই থাকবে, শুধুমাত্র সমাপনী মজুত পণ্যটা মাইনাস করে দিব। এখন সমাপনী মজুত পণ্যটা মাইনাস করা নিয়ে অনেক বিতর্ক আছে ভাইয়া, অনেক বিতর্ক আছে। তুমি অনেককে দেখবা কি সমাপনী মজুত পণ্যটা মাইনাস করে না। অনেকে আবার কি করে, বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু একটা ব্যয়, তো আগে বিক্রিত পণ্যের ব্যয় বের করে এবং পরে অন্যান্য ব্যয়গুলো বের করে। তো তুমি যদি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে এরপরে মুনাফা জাতীয় ব্যয় বের করতে চাও, তোমাকে সমাপনী মজুত পণ্য অবশ্যই মাইনাস করতেই হবে। আর তুমি যদি বলো না আমি সমাপনী মানে বিক্রিত পণ্যের ব্যয় বের করে এরপরে বের করব না, মানে এরপরে মুনাফা জাতীয় ব্যয় বের করবো, আমি জাস্ট একটা ব্যয়ের একটা লিস্ট করে দিব, তখন তুমি আসলে সমাপনী মজুত পণ্যটা মাইনাস না করলেও আসলে তোমার খুব একটা নাম্বার তখন কাটবে না। বোঝা গেছে আমার কথা? তো আমি যেভাবে করছি এইভাবে যদি করো আসলে পরীক্ষা হলে নাম্বার কেটে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি কিন্তু বলছি না যে তুমি সমাপনী মজুত পণ্যটা বাদ না দিলে সত্যি কেটে দিবে, বাট কেটে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। এজন্য আমরা চেষ্টা করব এইভাবে মুনাফা জাতীয় ব্যয়টাকে উপস্থাপন করার জন্য। তাহলে খেয়াল করে দেখো ভাই আমাদের 1 নম্বর সৃজনশীলটা
খুবই ছোট, মানে ছোট না, রেওয়া মিলের অঙ্ক করাই মানে মজা। একদম অল্প সময়ের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি অঙ্ক করে ফেলতে পারি। জাস্ট আমাদেরকে চিন্তা হয় কোনটা কি জাতীয় হিসাব। আবারও বলছি, কোনটা কি জাতীয় হিসাব এটা তোমাকে একদম হিসাব বিজ্ঞান শেখার আগে শিখে ফেলতে হবে। আমরা ছোটবেলায় কি করছি, আমরা মানে বানান শেখার আগে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখছি, তারপরে কিন্তু দেখো এখন আমরা বানান পারি, এতটাই ভালো বানান পারি। আমরা আগে ছোটবেলায় পড়তাম কিভাবে, এইভাবে পড়তাম, ময়কারে মো ট মোট, ময়ূরসুকারে মু, নয়কারে না, ফয়কারে ফা মুনাফা, এরকম করে আমরা রিডিং পড়তাম, তাই না? এখন দেখো আল্লাহর রহমতে আমরা এত ভালো রিডিং পড়তে পারি, আমরা একবারে পড়ে ফেলতে পারি মুনাফা জাতীয় আয়। তার কারণটা কিভাবে হয়েছে? এইটা যে ম, এটা আমরা বুঝে গেছি, এটা যে ট, এটা আমাদের মাথায় গেঁথে গেছে যে এটা একটা ট, তাই না? তো এরকম করে হিসাব বিজ্ঞানের যে উপাদানগুলো আছে, যে এলিমেন্টগুলো আছে, ওইটাকে তোমার মাথায় ঢুকাই ফেলতে হবে যে আচ্ছা নগদ সম্পদ এটা একটা, মানে মাথার মধ্যে সাথে সাথে কাজ করবে এটা একটা সম্পদ, মানে এইরকম পর্যায়ে তোমাকে নিয়ে যাইতে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ তোমাদের সাথে আমার 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক্লাসে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।